নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা। বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা বা ভেদিক এজের ইকোনমিক সিস্টেম এই নিয়ে আলোচনা করব বা ডিসকাস করব। ক্লাস 6 এর 4th চ্যাপ্টারের টপিক। এবং আগের দিন তোমাদের আমি এই বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা কিন্তু আলোচনা করেছিলাম। যারা এখনো দেখোনি আমার চ্যানেলে সার্চ করে নিও, পেয়ে যাবে। সেই রাজনৈতিক অবস্থা বৈদিক যুগ, সেটা আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ দুটো যুগেই আলোচনা করেছিলাম কেমন রাজনৈতিক অবস্থা ছিল বা পলিটিক্যাল সিস্টেম কেমন ছিল। আজকে আলোচনা করব অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক সিস্টেম বা ইকোনমিক্স কেমন ছিল, এইটা নিয়ে আজকে ডিসকাস করব। আচ্ছা, প্রথমে আমি অর্থনৈতিক অবস্থা বলার ক্ষেত্রে আমাকে প্রথমে আদি বৈদিক যুগের কথা বলতে হয়। আদি বৈদিক যুগ যেটা ঋগ্বেদের উপর নির্ভরশীল ছিল, যাকে ঋগ্বৈদিক যুগও বলা হয়, সেই এনসিয়েন্ট ভেদিক এজে ইকোনমিক সিস্টেম কেমন ছিল বা আদি বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটা প্রথমে আমি আলোচনা করব। আদি বৈদিক যুগে অর্থনীতি নির্ভরশীল ছিল পশুপালনের ওপরে। পশুপালনের ওপরেই কিন্তু তাদের অর্থনীতি নির্ভরশীল ছিল, মানে অ্যানিমেল হাজবেন্ডারির ওপরেই ডিপেন্ড করে থাকতো এই এনসিয়েন্ট ভেদিক এজের ইকোনমিক সিস্টেম, ইকোনমি ডিপেন্ড করে থাকতো। এবং গবাদি পশুই ছিল এখানকার প্রধান সম্পদ। গবাদি পশু মানে ক্যাটেল, এটাই ছিল মেন অ্যাসেট। মানে যার কাছে যত বেশি গবাদি পশু থাকতো সে কিন্তু ততই বেশি ধনী ব্যক্তি ছিল। মানে যার কাছে যত বেশি ক্যাটেল আছে সে তত বেশি রিচ। এটাই কিন্তু একদম আদি বৈদিক যুগে এই অর্থনীতিতে এটাই ছিল বা ইকোনমিক সিস্টেম এরকমই ছিল। এবং এই যে গবাদি পশু, তার মধ্যে গরু ছাড়াও ঘোড়ার চাহিদাও কিন্তু ছিল, হর্সেরও কিন্তু ডিমান্ড ছিল। কিন্তু জমির মালিকানাতে কিন্তু কোনো গুরুত্ব ছিল না, কারণ পশুপালনটাই তো অর্থনীতিকে চালিয়ে রাখতো। তাই জমির মালিকানা নিয়ে তেমন কোনো কিছু ঋগ্বেদে উল্লেখ নেই বা মেনশন করা নেই। তাই জমির গুরুত্ব কিন্তু বা ল্যান্ডের ইম্পর্টেন্স কিন্তু সেভাবে ছিল না। কোন যুগে? আদি বৈদিক যুগে। আর কি ছিল? কৃষিকাজের তেমন প্রচলন ছিল না, মানে কৃষিকাজ মানে এগ্রিকালচার, কৃষিকাজ তেমন তার চালু ছিল না বা সেভাবে তারা করতো না। কিছু কিছু ফসল তারা উৎপন্ন করতো বা কালটিভেট করতো, কিছু কিছু ক্রপ। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যব বা বার্লি। কিন্তু বেশি কিছু চাষবাস করতো না, পশুপালনের উপরেই কিন্তু তারা নির্ভরশীল থাকতো। আর এই যুগে মানে পরবর্তীকালে কৃষিকাজের গুরুত্ব বাড়ে, কিন্তু আদি বৈদিক যুগে কিন্তু সেভাবে তারা চাষবাস বা এগ্রিকালচারটা খুব একটা করতো না। এবারে বলবো যে এই সময় কারিগরি শিল্প। আদি বৈদিক যুগে কারিগরি শিল্প বা ভোকেশনাল যে ইন্ডাস্ট্রি বা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি, এর কিন্তু তেমন বিশেষ প্রচলন ছিল না। সেভাবে কিন্তু কিছু মুভমেন্ট ছিল না ভোকেশনাল ইন্ডাস্ট্রি বা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি। সেই সময় কাঠের জিনিসপত্র, কাঠের কারিগরি শিল্পের প্রচলন ছিল। কাঠের জিনিসপত্র মানে উডেন ইন্ডাস্ট্রি ছিল, মানে উডের জিনিসপত্র, উডেন আসবাবপত্র, ফার্নিচার বা উডের বাড়িঘর, উডের হাউস, এই সব তারা ব্যবহার করত। এছাড়া রথ তৈরি করতে তারা কাঠ ব্যবহার করত, বা চ্যারিয়েট বিল্ড করতে গেলে বা মেক করতে গেলে তারা কিন্তু উডের ইউজ করত। আরেকটা কি শিল্প ছিল? সেটা হচ্ছে চামড়া শিল্প, বা চামড়া শিল্প মানে লেদার ইন্ডাস্ট্রি। চামড়ার শিল্পেরও কিন্তু সে সময় প্রচলন ছিল। বিভিন্ন কাজে তারা চামড়া ব্যবহার করত, মানে চামড়া দিয়ে তারা থলি বা ব্যাগ তৈরি করত। আর কিসে চামড়া ব্যবহার করত? ঘোড়া। ঘোড়া যে বললাম যে প্রচুর চাহিদা ছিল, সেই ঘোড়ার লাগাম দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু চামড়া ব্যবহার করত। ঘোড়ার লাগামটা কি? ঘোড়ার লাগাম হলো ঘোড়ার মুখে এবং মাথায়, তোমরা যদি ঘোড়া দেখে থাকো লক্ষ্য করবে ঘোড়ার মাথায় এবং মুখে একটা চামড়ার ফিতে লাগানো থাকে। এটাকেই বলা হয় ঘোড়ার লাগাম, যাতে ঘোড়া বেশি দূরে যেতে পারে না। এবং সেই লাগামের ফিতেটা হাতে ধরে রাখে কে? যে ঘোড়ার উপর উঠে বসে থাকে, সেই ফিতেই টান দিলেই কিন্তু ঘোড়া জোরে জোরে যায়। এটাকেই বলে ঘোড়ার লাগাম দেওয়া। সেই লাগাম দিতে কিন্তু তারা কি করতো? ওই লেদার ইউজ করতো বা চামড়া ইউজ করতো। এক রকমের ফিতা ছিল, এই লেদারের ফিতে, টেপ যাকে বলে, লেদারের টেপ ইউজ করতো হর্সের জন্য, ঘোড়ার লাগাম, বিয়ার্ড যাকে বলে। আচ্ছা, এই ঘোড়ার লাগাম দেওয়ার জন্যই তারা চামড়া ইউজ করতো। আর কি শিল্প? সে সময় বস্ত্র শিল্পের প্রচলন ছিল,
মানে কাপড় তৈরি করা হতো, ভেড়ার পশম মানে ভেড়ার পশম দিয়ে তারা কাপড় তৈরি করতো, শিপের যে উল তাই দিয়ে কিন্তু তারা ক্লথ তৈরি করতো। এবং ঋগ্বেদে টানা এবং পোড়েন এই দু ধরনের সুতোর কথা উল্লেখ আছে, মানে টানা এবং পোড়েন দু ধরনের থ্রেড এর কথা উল্লেখ আছে, এবং তারা এগুলো কাপড় তৈরিতে ব্যবহার করতো, কাপড় বুনতে মানে ক্লথ ওয়েভিং এ তারা কিন্তু এই দু রকমের সুতো তারা ব্যবহার করতো। তাই বস্ত্র শিল্পেরও মোটামুটি সে সময় প্রচলন ছিল। আর সোনার গয়না বা গোল্ড জুয়েলারি তারা ব্যবহার করতো, সোনার গয়না। কিন্তু সেই সময় লোহার ব্যবহার ছিল না, লোহা কিন্তু সেভাবে ব্যবহার করতো না, ঋগ্বেদে লোহার কথা সেভাবে উল্লেখ নেই বা মেনশন করা নেই। তাই লোহার ব্যবহার বা আয়রনের ইউজ তারা কিন্তু করতো না। তারা যে চাষের যন্ত্রপাতি ব্যবহার করতো সেক্ষেত্রে তারা তামা ইউজ করতো বা তারা কপার ইউজ করতো বা তামা ব্যবহার করতো লাঙল টাঙল তৈরিতে বা চাষের যন্ত্রপাতি তৈরি করতে। এই হচ্ছে আদি বৈদিক যুগের ব্যাপার। এবং আদি বৈদিক যুগে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচলন ছিল না, কারণ পশুপালনে তো তাদের অর্থনীতিকে চালাতো, তাই ব্যবসা বাণিজ্য কি করবে তারা, তাই তারা কিন্তু কোনো ট্রেডিং করতো না। এবং তাদের সময় বিনিময় প্রথা মানে বার্টার সিস্টেম চালু ছিল। বিনিময় প্রথা মানে তুমি একটা জিনিস আমাকে দেবে, আমি তোমাকে একটা জিনিস দেবো, মানে ওরা গবাদি পশুটাকেই তারা জিনিস হিসেবে রাখতো। কেউ কাউকে একটা কোনো জিনিস কিনতে গেলে গবাদি পশু গরু একটা দান করতো বা গরু দেওয়া, এইগুলো হচ্ছে ওই যে বললাম ওর দ্বারাই তারা ধনী বা গরিব বোঝা যেত। সেই হচ্ছে বিনিময় প্রথা, একটা জিনিসের বিনিময় আর একটা জিনিস তারা দিয়ে বিনিময় প্রথাটাকে চালু রাখতো, এটাকে বলে বার্টার সিস্টেম। এটা হচ্ছে আদি বৈদিক যুগে এভাবেই কিন্তু তারা নিজেদেরকে জিনিসপত্র দেওয়া নেওয়া করতো। এইবারে আমি বলবো পরবর্তী বৈদিক যুগের কথা, মানে পোস্ট বেদিক এজে ব্যাপারে আমি এবারে আলোচনা করব। সেখানে সেই সময় কি অর্থনীতি পরিবর্তন হয়, ইকোনমিক সিস্টেমে কি কি চেঞ্জেস হয়, সেটা আমি এবারে ডিসকাস করব। পরবর্তী বৈদিক যুগে তোমাদের আমি আগে আলোচনা করেছিলাম যে তাদের বাসস্থান পরিবর্তন হয়েছিল। তারা কিন্তু সিন্ধু নদী তার উপনদী থেকে সরে গিয়ে বা সপ্ত সিন্ধু অঞ্চল থেকে সরে গিয়ে তারা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে চলে যায়, মানে গ্যাঞ্জেস যমুনা এবং দোয়াব এরিয়া এসব জায়গায় চলে যায়। এবং সেইখানে কাছাকাছি তারা কৃষি কাজটাকে তৈরি করে বা কৃষি কাজ গড়ে তোলে, চাষবাস করতে শুরু করে। কৃষি কাজের গুরুত্ব পরবর্তী বৈদিক যুগে বাড়ে, মানে পোস্ট বেদিক এজে এগ্রিকালচার বা কালটিভেট সিস্টেমটা কিন্তু ইম্পর্টেন্স বাড়ে বা ইম্পর্টেন্স হয়। এবং সে সময় কিন্তু শুধু জব চাষই হতো না, ধান গমও তারা কিন্তু চাষ করতে শুরু করে বা হুইট বা রাইস এগুলোকেও কিন্তু তারা প্রোডাকশন করতে বা কালটিভেট করতে শুরু করে দেয়। এবং এই যে গঙ্গা নদীর এবং সেই যে চাষের যে তোমার যন্ত্রপাতি তারা ব্যবহার করতো, আমি আগে বলেছি আদি বৈদিক যুগে তামা দিয়ে ব্যবহার করতো। পরবর্তী বৈদিক যুগে কিন্তু চাষে যে লাঙল, সেটা কিন্তু লাঙল তোমরা জানো তো, যারা যারা চাষ করতে দেখেছো চাষিদেরকে লাঙল থাকে একটা, সেই লাঙল দিয়ে মাটি কোপায়, সেই লাঙল দিয়ে বা সেই প্লো বলে যাকে, সেই লাঙলকে কিন্তু তারা কিন্তু কাঠের তৈরি করতো, মানে কাঠের ছিল, লোহার ব্যবহার সে সময় শুরু হয়েছিল কিন্তু লাঙল কিন্তু লোহার ছিল না, তা লাঙল তারা কিন্তু কাঠের তৈরি করতো, মানে প্লোটা উডেন ছিল। এবং লাঙলের যে ফলা বা যে প্লো শেয়ার যাকে বলে সেটা কিন্তু তামা দিয়ে করতো, কপার দিয়েই করতো, তারা কিন্তু সেখানেও লোহার ব্যবহার করতো না বা আয়রন ইউজ করতো না। তারা তাহলে লোহা কোথায় ব্যবহার করতো, লোহা যেহেতু ব্যবহার শুরু হয়েছিল তাহলে তারা লোহা কোথায় ব্যবহার করতো, লোহা দিয়ে তারা যন্ত্রপাতি এবং অস্ত্র শস্ত্র তৈরি করতো, মানে আয়রন দিয়ে উইপন বানানো শুরু করে তারা। এবং এই যে গঙ্গা নদীর তীরে তারা চাষবাস করতে শুরু করে, তাই সেখানে তো বসবাস করে তুলতে হবে, তার জন্য তারা জঙ্গলটাকে গভীর জঙ্গলগুলোকে কেটে ফেলে, মানে পরবর্তী বৈদিক যুগের কথা বলছি আমি, মানে পোস্ট এর দিকে যে এই সমস্ত ফরেস্ট গুলোকে তারা ক্লিন করে ফেলে, কিন্তু কার সাহায্যে, এই যে লোহার অস্ত্র বলেছিলাম বা আয়রনের ওয়েপন সেটা হচ্ছে কি কুঠার বা এক্স, এটা দিয়ে তারা কিন্তু এই সমস্ত জঙ্গল পরিষ্কার করে ফেলে বা ফরেস্ট গুলোকে ক্লিন করে ফেলে। এবং এই যে তারা অস্ত্রশস্ত্র বানাতে শেখে লোহার, তাতে কিন্তু এই পরবর্তী বৈদিক যুগে শাসকদের খুব সুবিধা হয়। আমি আগে রাজনৈতিক অবস্থা আলোচনা করার সময় বলেছি যে এই সময় রাজা রাজ্য এগুলো কিন্তু শুরু হয়, যুদ্ধ করা এগুলো কিন্তু শুরু হয়, তাই সেক্ষেত্রে কিন্তু অস্ত্রশস্ত্রের ব্যবহারের প্রয়োজন হয়, আর এর জন্য কিন্তু এই লোহার অস্ত্রশস্ত্রগুলো কিন্তু ওদের কাজে লাগে, মানে এই যে আয়রনের যেগুলো অস্ত্রশস্ত্র বানায় সেগুলো কিন্তু ওদের হেল্প হয়। আচ্ছা, আর এবার আমি পরবর্তী বৈদিক যুগে কারিগরি শিল্পের কথা বলবো, মানে ভোকেশনাল ইন্ডাস্ট্রি বা টেকনিক্যাল ইন্ডাস্ট্রি। এই সময় যেহেতু লোহার ব্যবহার বাড়ে, ধাতুর ব্যবহার বাড়ে, তার জন্য কিন্তু কারিগরি শিল্পেরও কিন্তু উন্নতি হয় বা এই টেকনিক্যাল ইন্ডাস্ট্রির কিন্তু ইমপ্রুভমেন্ট হয়।
এই সময় প্রত্নতাত্ত্বিকরা এই পরবর্তী বৈদিক যুগে একটা চিত্রিত ধূসর মাটির পাত্র পেয়েছিলেন, মানে পেন্টেড একটা কি বলবো ক্লে ওয়্যার যাকে বলে, পেন্টেড একটা গ্রে কালারের ওয়্যার, মাটির পাত্র মানে ওয়্যার যাকে বলে, গ্রে কালারের ধূসর কালারের এটা পেয়েছিলেন পেন্টেড। তার থেকে আর্কিওলজিস্ট কারা পেয়েছিলেন? আর্কিওলজিস্টরা। মানে এর থেকে বোঝা যায় সে সময় মাটির তৈরি জিনিসপত্র তারা ব্যবহার করতো, মাটির পাত্র যেহেতু পেয়েছিল। তার থেকে বোঝা যায় যে সে সময় কুমোরের যে পেশা সেটার সঙ্গে তারা পরিচিত ছিল। কুমোর মানে কি? পটারি যে প্রফেশন, পটার যারা থাকতো তাদেরকে বলা হতো কুমোর। সেই কুমোর বা যারা মাটির জিনিস তৈরি করতো সেই পেশার সঙ্গে কিন্তু পরবর্তী বৈদিক যুগে পরিচয় ছিল বা পরিচিত তারা ছিল। এছাড়াও কিন্তু তারা আরো কিছু পেশার সঙ্গে যুক্ত থাকতো, সেগুলো হচ্ছে কি কামার। কামার মানে হচ্ছে লোহা পেটায়, যে ব্ল্যাক স্মিথ যাকে বলে, বা রাখাল গরু চড়ায় তাদেরকে বলে কাউবয়, বা জেলে ফিশারম্যান মাছ ধরে যারা, বা চিকিৎসক বা ডাক্তার, শরীর খারাপ হলে চিকিৎসকেরও কিন্তু সে সময় প্রচলন ছিল, বা ডাক্তার কিন্তু সে সময় ছিল। এই ছিল তখনকার সময় কারিগরি শিল্পের এভাবে উন্নতি হয়। এবং এই যে পরবর্তী বৈদিক যুগে কারিগরি শিল্পের উন্নতি হয়, সেটা কি কি তৈরি করে? গয়না শিল্প, গয়না তৈরি করে, জুয়েলারি মেকিং করাতে ইন্ডাস্ট্রি বাড়ে, বা তারা এই কাপড় শিল্প, বস্ত্র শিল্প, ক্লথ উইভিং এর যে ইন্ডাস্ট্রি সেটা বাড়ে, এর যন্ত্রপাতি তৈরি বা আয়রনের যে টুলস, এগুলোর যে শিল্প ইন্ডাস্ট্রি এগুলো বাড়ে। এবং এই যে এত কারিগরি শিল্পের উন্নতি হয়, তাদের মধ্যে বিভিন্ন মানে পরবর্তী বৈদিক যুগের মানুষদের কাজেও কিন্তু ভাগাভাগি হয়ে যায়। মানে একটা কাজ তারা বিভিন্ন কারিগরকে দিয়ে করায়। যেমন উদাহরণ দিয়ে তোমাদের বলি, যেমন ধরো সে সময় তীর ধনুককে তারা ব্যবহার করতো, তীর ধনুকটা অস্ত্র হিসাবে ব্যবহার করতো। এবার সেই তীর ধনুক বা সেই তীর তৈরি করা মানে বো তৈরি করা, এবং তীরের যে ছিলা যেখানে তোমার ধনুকগুলো থাকে সেই ছিলা, বো স্ট্রিং, সেটা তৈরি করতো একজন কারিগর। তীর তৈরি করতো একজন কারিগর। এবং তার যে তীর বলছি ধনুক, ধনুকটা মানে ধনুককেই বো বলে, এবং ধনুকের ছিলাকে বলে বো স্ট্রিং। এই ধনুক তৈরি করতো একজন কারিগর বা একজন মেকানিক, এবং ধনুকের ছিলা বা বো স্ট্রিং তৈরি করতো একজন মেকানিক, এবং এর সঙ্গে সঙ্গে তীর যেটাকে অ্যারো বলা হয় সেটাও তৈরি করতো কিন্তু আরেকজন মেকানিক। মানে একটা কাজে বিভিন্ন কারিগর কিন্তু নিযুক্ত থাকতো, বিভিন্ন মেকানিকরা অ্যাপয়েন্টেড থাকতো। এইটা পরবর্তী বৈদিক যুগে কিন্তু এটা শুরু হয়। আর পরবর্তী বৈদিক যুগে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রচলন শুরু হয়। কেন? যেহেতু এত কারিগরি শিল্প, এত টেকনিক্যাল ইন্ডাস্ট্রি ইমপ্রুভমেন্ট হয়, তাই ব্যবসা বাণিজ্য কিন্তু সে সময় প্রচলন ঘটে। কিন্তু সমুদ্র বাণিজ্য মানে যেটা ম্যারিটাইম ট্রেডিং বলে, সেই ম্যারিটাইম ট্রেডিং কিন্তু সে সময় ছিল কিনা ঠিক করে বলা যায় না। আদি বৈদিক যুগে তো ছিলই না, কিন্তু পরবর্তী বৈদিক যুগেও যে সমুদ্র পথে তারা বাণিজ্য করা এটা ছিল কিনা এটা কিন্তু ঠিকভাবে কিন্তু কোনো পরবর্তী বৈদিক সাহিত্যে মেনশন করা নেই বা উল্লেখ করা নেই, তাই এটা ঠিক করে বলা যায় না। কিন্তু ব্যবসা বাণিজ্য করতো, তারা কিন্তু ট্রেডিং করতো। আর এ সময় কিন্তু বিনিময় প্রথা ওই জিনিসপত্রের মাধ্যমে হতো না, এ সময় তারা সোনা এবং রূপার মুদ্রা ব্যবহার করা শুরু করে, গোল্ড এবং সিলভার কয়েন। এবং এই পরবর্তী বৈদিক সাহিত্যগুলোতে মানে পোস্ট বৈদিক লিটারেচারে এই যে বিভিন্ন মুদ্রার নাম পাওয়া যায়, যেমন নিষ্ক, শতমান, কৃষ্ণ, এই সমস্ত কয়েন বা এবং মুদ্রার নাম পাওয়া যায়। এর থেকে বোঝা যায় তারা মুদ্রার ব্যবহার করেই এই বিনিময়ে জিনিসপত্র বিনিময় করতো, মানে কোনো জিনিস নেওয়ার বিনিময় তারা মুদ্রা দিত। এইভাবে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে উন্নতি হয়। এবং এই হলো বৈদিক যুগে বা বৈদিক সভ্যতার অর্থনৈতিক অবস্থা। আদি বৈদিক যুগে কেমন ছিল, সেখান থেকে পরবর্তী বৈদিক যুগে কিভাবে কি কি পরিবর্তন ঘটলো, আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা সেটা বুঝতে পারলে। এই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমার আজকে আলোচনা, বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থা তার সম্পর্কে আলোচনা আজকে আমি এখানেই শেষ করছি। এবং এই আলোচনা শেষে আমি বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি এই বিষয়ে। নমস্কার।